প্রিয় দেখো, আজকে আমি আলোচনা করব ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের। এখানে আমি যে আলোচনাগুলো করতে চাই তা হলো আলোক তড়িৎ ক্রিয়া, চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, পরীক্ষালব্ধ ফলাফল ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্বের আলোকে আইনস্টাইনের বিশ্লেষণ। অর্থাৎ আমরা আলোচনা করব যে ফটোইলেকট্রিক ইফেক্টটা কি। এই ফটোইলেকট্রিক ইফেক্ট কিন্তু চিরায়ত অর্থাৎ ক্লাসিক্যাল যে ফিজিক্স বা ক্লাসিক্যাল ওয়েভস যে ল, সেটা দিয়ে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারিনি। পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের আলোকে কিন্তু এটার ব্যাখ্যা প্রদান করে। তো দেখো, প্রথমেই আমরা একটু জেনে নেই যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি। আমরা যদি কোনো একটা মেটাল, ধরো এটা একটা মেটাল, মনে করো এটা হলো একটা মেটাল। এই মেটালের উপর যদি আমি আলো ফেলি, তো এদিকে যদি আলো ফেলা হয় তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন যে নির্গত হয়, এই ইলেকট্রন নির্গত হওয়ার যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। আলো ইংরেজি হলো ফটো, আর এই যে ইলেকট্রন থেকে আমরা পাই ইলেকট্রিসিটি, এই জন্য বলা হচ্ছে ইলেকট্রিক। অর্থাৎ এই যে ইলেকট্রনের ঘটনা বা ইলেকট্রিসিটি পাওয়ার যে ঘটনা আলোর মাধ্যমে, এটাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। তো এইখানে যে আলোটা ফেলা হলো মেটালের উপর, সেটা কিন্তু যেন তেন আলো হবে না। এখানে অবশ্যই তোমাকে সংজ্ঞায় বলতে হবে, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের আলোক রশ্মি যদি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয় বা হওয়ার যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তো প্রথমে আমরা জেনে নেই যে এইটা তোমার কিভাবে ঘটে, এটা দেখে নাও। দেখো, আমরা যে কথা বলছি সেটাই, এটা হলো মেটাল, এটাকে বলছি আমরা অ্যানোড, আর এটাকে বলছি আমরা ক্যাথোড। দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্তটা কিন্তু আমরা এখানে যুক্ত করেছি, নেগেটিভ প্রান্ত কিন্তু এখানে যুক্ত করেছি। প্রথমে জানতে সেট আপটাকে বোঝার চেষ্টা করো, ধীরে ধীরে আমরা এগোবো, ভালো লাগবে আশা করি। দেখো, এখানে যন্ত্রের দুটো প্রান্ত রয়েছে, একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। এটা হলো মেটাল, অ্যানোডটা মেটাল। এটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল, খেয়াল করো, এটা হলো টার্গেট ম্যাটেরিয়াল, হলো এটা। এর সাথে যুক্ত করা আছে ব্যাটারির নেগেটিভ পজিটিভ প্রান্ত, এটা কিন্তু ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর এর সাথে যুক্ত আছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখন এই দুই প্রান্তের মাঝে ঠিক কত ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে, সেটা কিন্তু আমরা এই ভোল্ট মিটার দ্বারা নির্ণয় করতে পারবো। এখানে ভোল্ট মিটারটা ঠিক এই দুই প্রান্তের অ্যাক্রসে যুক্ত করা হয়েছে। এই ভোল্ট মিটারের ভোল্টেজটা পরিবর্তন যেন করতে পারি, এই জন্য আমরা রিওস্ট্যাট লাগিয়ে দিয়েছি এই জায়গায়। তো রিওস্ট্যাটের সাহায্যে আমি এই ব্যাটারির ভোল্টেজের পরিবর্তন করতে পারি, যা ভোল্ট মিটার শো করবে। এখানে একটা অ্যামিটার লাগানো আছে, আর এই যে অ্যানোড এবং ক্যাথোডে পুরো যন্ত্রটাকে একটা বায়ুশূন্য কাঁচ নলের মধ্যে এটা কিন্তু আটকানো আছে। এই কাঁচের মধ্যে কিন্তু তোমার আলো প্রবেশ করতে পারবে, কিন্তু অন্য কোনো উপাদান বায়ু যেন প্রবেশ করতে না পারে, এটা যেন বায়ু শূন্য করে এর ভিতরে রাখা হয়েছে। অর্থাৎ এই ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। এখন এই আলো যখন এই মেটালের উপর পড়বে, তখন এখান থেকে এই ইলেকট্রন গুলো মুক্ত হয়, যে ইলেকট্রন গুলো দেখতে পাচ্ছ, ইলেকট্রন গুলো মুক্ত হয়ে কিন্তু এরা এই জায়গায় থাকবে। কেউ কেউ মুক্ত হয়ে আবার গতিশীলতাও লাভ করতে পারে, সেটা পরে আসছে। এখন এই ইলেকট্রন গুলো যাতে সবাই এই পাশে আসতে পারে, সেজন্যই কিন্তু আমরা এই ভোল্টেজটা যুক্ত করেছি নেগেটিভ, একটা বড় মানের কয়েক হাজার, 20 থেকে 30,000 ভোল্ট এখানে প্রয়োগ করা হবে।
আর এই ইলেকট্রন যদি এদিকে প্রবাহিত হতে থাকে তাহলে আমরা কিন্তু এই অ্যামিটারে ইলেকট্রিসিটি পাবো। ধরো এই মিটারে এটা দাগ, এটা হলো কাটা। ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়া মানে এই কাটাটা কিন্তু এইরকম, আরো বেশি প্রবাহিত হওয়া মানে কাটা আরো দূরে যাবে, আরো বেশি প্রবাহিত মানে আরো দূরে যাবে। তো ঠিক কত ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে তা কিন্তু আমরা এই অ্যামিটার দ্বারা পরিমাপ করতে পারবো। এখন এটা হলো আমাদের যান্ত্রিক সেটআপ। এখন প্রথম দিকের বিজ্ঞানীদের কি সমস্যা ছিল সেদিকে আমরা আসি। খেয়াল করো, এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম বলা হয়েছে। তার আগে যে বিজ্ঞানীর নাম বলা হয়েছে তিনি হলেন বিজ্ঞানী হেনরিক হার্জ। আমরা কম্পাঙ্কের যে একক বলে থাকি হার্জ, সেটাই কিন্তু এই বিজ্ঞানী হার্জের নাম অনুসারে। তিনি 1827 সালে প্রথম এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন। অর্থাৎ এই যে উপযুক্ত কম্পাঙ্কে বা আলো ফেললে যে মেটাল থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, মেটাল থেকে ইলেকট্রন প্রবাহিত হয় তাতে ইলেকট্রিসিটি পাওয়া যায়, এই ঘটনাটা কিন্তু প্রথম যিনি পর্যবেক্ষণ করেন তা আবিষ্কার করেন তিনি হলেন হেনরিক হার্জ। কিন্তু তার আবিষ্কারের হলেও আসলে তিনি কিন্তু কোনো ব্যাখ্যা করে দিতে পারেননি। এজন্য এটা অনেক বড় মানের একটা আবিষ্কার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কোনো নোবেল পুরস্কার পাননি। দেখো, পরবর্তী বেশ কয়েকজন বিজ্ঞানী এই ঘটনাগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন। অনেকগুলো বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেন, তার মধ্যে আমি অল্প কিছু বিজ্ঞানীর নাম বলেছি। যেমন এখানে বলেছি রাশিয়ান বিজ্ঞানী ইনি স্টোলিটভ ইনি রাশিয়ান বিজ্ঞানী। ইনি একটা এক্সপেরিমেন্ট, অনেক বড় এক্সপেরিমেন্ট করেন, অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল এরকম যে আমরা যদি এই যে মেটালের উপর যদি অনেক বেশি ইন্টেন্সিটির আলো ফেলি তাহলে অনেক বেশি পরিমাণের ইলেকট্রন পাওয়া যায়, মানে ইলেকট্রিসিটির পরিমাণ, অর্থাৎ তড়িৎ যে প্রবাহ এই পরিমাণটা অনেক বেড়ে যায়। এইটা কিন্তু তিনি স্টোলিটভ কিন্তু প্রমাণ করেছেন। এটাকে অনেক সময় স্টোলিটভের সূত্র বলা হয় যে photoelectricity is proportional to the intensity of the light। তো পরবর্তীতে আরো বেশ কয়েকজন বিজ্ঞানীর মধ্যে অন্যতম দুজন বিজ্ঞানী হলেন উইলহেম হলওয়াচ এন্ড ফিলিপ লেনার্ড। এই ফিলিপ লেনার্ডের কথা আলাদাভাবে উল্লেখ করতে হয়, কারণ অনেক অনেক বেশি পরিমাণ এক্সপেরিমেন্ট করেছেন লেনার্ড, যার কারণে তাকে কিন্তু 1905 সালে নোবেল দেওয়া হয়। যদিও দেখো আবিষ্কার করেছে হেনরিক হার্জ, তিনি কিন্তু নোবেল পাননি, নোবেল পেয়েছেন কিন্তু ফিলিপ লেনার্ড। এটাও সত্য যে তিনি যখন এটা আবিষ্কার করেন তখন নোবেল পুরস্কার দেওয়া হয়নি, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালের পর থেকে। 1901 সালের পর থেকে যদিও আমাদের প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বেকেল, তিনি 1900 সালে কিন্তু এক্সরে এক্সপেরিমেন্ট করেন তার জন্য। তো যাই হোক, আমরা এদিকে আসি, ফিলিপ লেনার্ড কি এক্সপেরিমেন্ট করেছেন সেদিকে আমরা যাই। দেখো, এখানে আমি বেশ কিছু গ্রাফ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই গ্রাফের দিকে তুমি খেয়াল করো। এই গ্রাফগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ক্লিয়ার হবে। দেখো, খেয়াল করো, ফিলিপ লেনার্ড যে এক্সপেরিমেন্ট করেছেন সেগুলো কিন্তু এই এক্সপেরিমেন্ট। এই যে যান্ত্রিক ব্যবস্থা আমি এখানে লিখেছি, এই যন্ত্রের তাকাও আর এই এক্সপেরিমেন্ট গুলো দেখে খেয়াল করো তোমরা। দেখো, প্রথমে আমি এইটার কথা বলি, এই দুটি এক্সপেরিমেন্টটাই কিন্তু এই চারটেতে আমি বিভক্ত করেছি। কিভাবে খেয়াল করো, এখানে প্রথমে জেনে রাখো যে যখন বিজ্ঞান এখান থেকে আলো ফেলা হয় তখন এখান থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। তো ইলেকট্রিসিটি তাৎক্ষণিক প্রবাহিত হয়, অর্থাৎ আলো ফেলা মাত্রই এই জায়গাতে কিন্তু আমরা ইলেকট্রিসিটি পাই। অর্থাৎ প্রথম দিকে কিন্তু কাটা সোজাসুজি থাকে, আলো ফেলা মাত্রই কাটাটা কিন্তু এরকম ঘুরে যায়, অর্থাৎ উপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলা মাত্রই ইলেকট্রিসিটি পেয়ে থাকে। এখন এই যে ইলেকট্রিসিটি পাচ্ছি অ্যামিটারে যেটা দেখাচ্ছে, এখন যদি আমরা এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আমরা এখানে দিয়েছি পজিটিভ আর এর পাশে দিয়েছি নেগেটিভ, অর্থাৎ এটাকে আমি বলবো পজিটিভ পটেনশিয়াল প্রয়োগ করা হয়েছে। এই পজিটিভ পটেনশিয়াল প্রয়োগ করার কারণে কিন্তু ইলেকট্রিসিটি গুলো কিন্তু এদিকে প্রবাহিত হওয়ার সুযোগ পাচ্ছে। আলো যখন মেটালের উপর পড়ার ফলে এই ইলেকট্রন গুলো মুক্ত হচ্ছে, সেই ইলেকট্রন গুলো যাতে সবাই এই প্রান্তে আসতে পারে সেজন্য কিন্তু আমরা এই নেগেটিভ এই পাশে দিয়েছি, পজিটিভ এই পাশে দিয়েছি।
অর্থাৎ এই ইলেকট্রন গুলোকে পজিটিভ পটেনশিয়াল প্রয়োগ করেছে যাতে করে তারা এই পারে আসতে পারে। এখন আমি যদি উল্টা দিকে অর্থাৎ বিপরীত ভোল্টেজ প্রয়োগ করি, বিপরীত ভোল্টেজ প্রয়োগ করলে কি হবে দেখো, আমি যদি এখানে নেগেটিভ দেই আর এখানে যদি পজিটিভ দেই তাহলে কি হবে, এই ইলেকট্রিসিটি গুলো অর্থাৎ এই ইলেকট্রন গুলো যারা দিকে আসতে চাচ্ছিল তারাও কিন্তু এখন এই পজিটিভ পটেনশিয়াল এখানে যুক্ত করার কারণে কি হবে, এই ইলেকট্রন গুলো কিন্তু এখানে আসার সুযোগ হারাবে অর্থাৎ বিকর্ষণ লাভ করবে, ফলে তারা কিন্তু এই উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তারা এইদিকে এই ক্যাথোড প্রান্তে আসতে পারবে না। তবুও যেসব ইলেকট্রনের গতি অনেক বেশি অর্থাৎ যারা এই পজিটিভ প্রান্তের যে বিপরীত ভোল্টেজ প্রয়োগ করার কারণে যে বিপরীত শক্তি প্রয়োগ করা হয়েছে সেই শক্তির চেয়েও যেসব ইলেকট্রনের গতিশক্তি বেশি তারা কিন্তু এখানে আসবে। তো আমি এই বিপরীত পটেনশিয়াল প্রয়োগ করার ফলে যদি ধীরে ধীরে এটা বাড়াতে থাকি তাহলে দেখা যাবে এমন একটা সময় আসবে যে এখানকার একটি ইলেকট্রনও আর এই প্রান্তে পৌঁছবে না, অর্থাৎ আলো ফেলা সত্ত্বেও এই ইলেকট্রন গুলো যেহেতু এখানে আর পৌঁছতে পারছে না, ফলে এই অ্যামিটারের যে কারেন্ট এইটার মান কিন্তু শূন্য দেখাবে। এই ভোল্টেজকে আমরা বলবো স্টপিং ভোল্টেজ। তাহলে স্টপিং ভোল্টেজটা কি জিনিস আমি আগে বলে নিই, আমরা বিপরীত ভোল্টেজ প্রয়োগ করি উপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলা সত্ত্বেও বিপরীত ভোল্টেজের মান বৃদ্ধি করতে থাকলে এক সময় দেখা যাবে ইলেকট্রিসিটির পরিমাণ শূন্য হয়ে গেছে। যে ভোল্টেজে এই ফটো ইলেকট্রিসিটির মানটি শূন্য হয়ে যায় তাকে বলছি স্টপিং ভোল্টেজ। এখন তুমি চিত্রের দিকে তাকাও, গ্রাফ 1 এ নম্বর এই গ্রাফের দিকে তুমি খেয়াল করো, এই গ্রাফে তুমি দেখো এই গ্রাফে কি বোঝানো হচ্ছে দেখো, এইখানে কিন্তু ফটো ইলেকট্রিক কারেন্ট আমরা রেখেছি অর্থাৎ আই রেখেছি আমরা আই, আর এদিকে রেখেছি আমরা পটেনশিয়াল, কি পটেনশিয়াল রেখেছি অ্যানোড পটেনশিয়াল, মানে বিপরীত ভোল্টেজ প্রয়োগ করেছি, আমরা বিপরীত ভোল্টেজ প্রয়োগ করেছি। দেখা যায় কি দেখো, আমরা যদি বিপরীত ভোল্টেজ প্রয়োগ করি আর এইখানে যে আমরা তিনটা পয়েন্ট দিয়েছি এটা কিন্তু নিউ 1 নিউ 2 এবং নিউ 3, এটাকে তুমি বলতে পারো F1 F2 F3 অর্থাৎ F1 F2 আর হলো F3। তুমি এটা কম্পাঙ্ককে তুমি এই ধরনের প্রকাশ করতে পারো F3 অর্থাৎ যে আলো ফেলছি আমি প্রথমে মনে করো আমি F1 এর আলো ফেললাম, তাহলে কি দেখা যাচ্ছে দেখো, আমি যখন এই যে অ্যানোড পটেনশিয়াল অর্থাৎ পজিটিভ পটেনশিয়াল প্রয়োগ করছি তখন কিন্তু ইলেকট্রন প্রবাহিত হওয়ার সুযোগ পাচ্ছে, আর যখন আমি রিটার্ডিং পটেনশিয়াল প্রয়োগ করছি তখন কিন্তু ইলেকট্রনগুলো বাধা প্রাপ্ত হচ্ছে। তো মনে করো তুমি এখন F1 কম্পাঙ্কের আলো এর উপর ফেলছো, তাহলে কি হচ্ছে দেখো খেয়াল করে দেখো, আমরা যদি F1 কম্পাঙ্কের আলো ফেলি এখান থেকে যদি মনে করো 100টি ইলেকট্রন মুক্ত হয়, 100টি ইলেকট্রন যদি এখানে নাও পৌঁছতে পারে, ধর 20টা ইলেকট্রন এখানে পৌঁছে, তুমি ভোল্টেজটা প্রয়োগ করলে অর্থাৎ পজিটিভ পটেনশিয়াল তুমি প্রয়োগ করলে অর্থাৎ অ্যানোড পটেনশিয়াল প্রয়োগ করলে তাহলে 20টি ইলেকট্রন কিন্তু অটোমেটিক পৌঁছে গেছে। এই পজিটিভ পটেনশিয়াল প্রয়োগ করলে 20টি থেকে 30 40 50 60 70 80 90 100, তুমি যদি 100টি ইলেকট্রন মুক্ত করেছো এখন সর্বোচ্চ কিন্তু 100টি ইলেকট্রন কিন্তু এখানে পৌঁছবে। তুমি এরপরে ভোল্টেজ আরো বৃদ্ধি করলে অর্থাৎ এই পজিটিভ পটেনশিয়াল তো এই যে এখানে নেগেটিভ প্রান্তে যে ভোল্টেজটা এইটা যদি তুমি আরো বেশি প্রয়োগ করো তবুও কিন্তু আমরা এই 100টি ইলেকট্রনের বেশি পার সেকেন্ডে বেশি ইলেকট্রন কিন্তু পাবো না, অর্থাৎ আই এর যে মান এটা কিন্তু এটা স্যাচুরেশন মান পাবে, এটা হলো সম্পৃক্ত প্রবাহ। এই স্ট্রেট লাইন দেখানো হচ্ছে এটাকে বলছে স্যাচুরেশন লাইন। অর্থাৎ আমি যদি F1 কম্পাঙ্কের আলো ফেলি আর এই পজিটিভ পটেনশিয়াল আমি যতই প্রয়োগ করি না কেন অর্থাৎ এই অ্যানোড পটেনশিয়াল যতই প্রয়োগ করি না কেন নির্দিষ্ট একটি পটেনশিয়ালে এসে ইলেকট্রিসিটির মান ফিক্সড হয়ে যাবে, এটাকে বলে স্যাচুরেশন কারেন্ট। এখন আমি যদি রিটার্ডিং পটেনশিয়াল প্রয়োগ করি ওই আলো যে ফেলছি F1 কম্পাঙ্কে সেই আলো ফেলা অবস্থাতেই আমি উল্টো দিকে ভোল্টেজ প্রয়োগ করব, তাহলে কি হবে, উল্টো দিকে ভোল্টেজ প্রয়োগ করা মানে
যে 100টি পৌঁছে গেছে এই প্রান্তে একাত্তরে, সে 100 থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70 হতে 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 যখন আমার দেখা যাচ্ছে এই 20টি ইলেকট্রন মুক্ত হতো, তারাও আর মুক্ত এখানে আসতে পারতেছে না। হতে হতে কি হবে, একটা সময় দেখা যাবে কোনো ইলেকট্রনে আর এখানে পৌঁছচ্ছে না, অর্থাৎ ইলেকট্রিসিটি পরিমাণ শূন্য হয়ে গেছে। এই ভোল্টেজকে বলছি আমরা হলো এই যে স্টপিং ভোল্টেজ। তারা আমরা বলছি F1 আলো কম্পাঙ্কে আলো ফেললে যে স্টপিং ভোল্টেজ পাই তার নাম দিচ্ছি V1। এবার তুমি খেয়াল করো, আমি যদি কম্পাঙ্কের মানটা বাড়াই, কম্পাঙ্কের মান বাড়ানো মানে কি, আমি কম্পাঙ্কের মানটা একটু করলাম, অর্থাৎ একটু বৃদ্ধি করলাম, তাহলে দেখা যাচ্ছে লিনার যে এক্সপেরিমেন্ট হবে সেটা কথা বলছি। তবে বেশি কম্পাঙ্কে আলো ফেললে যেটা দেখা যায় যে এবার ওই ইলেকট্রনকে শূন্য করতে আমার আরো বেশি ভোল্টেজ প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ স্টপিং ভোল্টেজের মানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে আমি যে ভোল্টেজে, ধরো আগে তুমি 10,000 ভোল্টেজ প্রয়োগ করলে স্টপ হয়ে যেত, বা মনে করো তুমি 100 ভোল্ট প্রয়োগ করলে স্টপ হতো। কিন্তু F2 তে দেখা যাচ্ছে তুমি 150 ভোল্ট প্রয়োগ করার পরে এটি স্টপ হয়ে যাচ্ছে। এবং F3 তে দেখা যাচ্ছে যত কম্পাঙ্ক যদি আরো বাড়ায় আলো, তাহলে এবার স্টপ করতে আমাকে 200 ভোল্ট প্রয়োগ করতে হচ্ছে। এবার বিজ্ঞানীদের মাথা ঘুরে গেল। কারণটা হলো বিজ্ঞানীরা জানেন যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে। দেখো আমরা জানি ভি সমান হলো এফ ল্যামডা। তো বিজ্ঞানীরা জানেন যে আমি যদি কম্পাঙ্কের মান বৃদ্ধি করি তাহলে ল্যামডার মানটা কমে যাবে। তাহলে আমি যদি কম্পাঙ্ক F1, F2, F3 বৃদ্ধি করতেছি, তাহলে ল্যামডার মানটা কমবে। ল্যামডার মান কমার সাথে এই স্টপিং ভোল্টেজের যে সম্পর্ক, এইটা বিজ্ঞানীরা আর বের করতে পারছেন না। বিজ্ঞানী লেনার্ড কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছেন। এক্সপেরিমেন্ট করে তিনি আর ব্যাখ্যা করতে পারতেছেন না যে এইটা কেন ঘটে। এবার আমরা উল্টো কাজটা করতে পারি। দেখো এখানে আমরা যদি দেখাই, আচ্ছা আমি এই এক্সপেরিমেন্টের ঘটনাটা এখানে তোমাকে দেখাই। দেখো এখানে তুমি যদি খেয়াল করো, তাহলে বিজ্ঞানীরা কি দেখেছিলেন, বিজ্ঞান দেখেছিলেন যে লাইট ফ্রিকোয়েন্সি, দেখো লাইট ফ্রিকোয়েন্সি বিজ্ঞান দেখেছিলেন যে এই যে লাইট ফ্রিকোয়েন্সি এর মানটা আমি যত বাড়াচ্ছিলাম ততই ইলেকট্রিক কারেন্ট কিন্তু আমি বেশি বেশি পাচ্ছিলাম। আমি লাইট ফ্রিকোয়েন্সির মানটা বাড়াচ্ছি, ইলেকট্রিক কারেন্টের মানটা বেড়ে যাচ্ছিল, অর্থাৎ F1, F2, F3। এখন এইটাকে যদি আমরা এখন কি করি, দেখো এবার আমরা এই ইন্টেন্সিটির বিষয়টাতে আসি। এই এক্সপেরিমেন্টে দিয়ে থাকা আমি এটা নিয়ে আবার কথা বলতেছি পরে। ইন্টেন্সিটি মানে কি, ধরো তুমি কোনো একটা মেটালের উপর একটা টর্চ লাইট ফেললা, এবার ওই টর্চ লাইটের আলো না ফেলে তুমি একসাথে দুটো টর্চ লাইটে আলো ফেললা, এটা আমরা বুঝি ইন্টেন্সিটি মানে। তো ইন্টেন্সিটি মানে হলো অনেক বেশি পরিমাণে আলো ফেলা। অর্থাৎ আগে আমি যে আলো ফেলতাম, যে কম্পাঙ্কে আলো ফেলতাম, এখনো আমি F1 কম্পাঙ্কের আলো ফেলবো, কিন্তু আমি একাধিক সোর্স থেকে আলোটা ফেলবো, যাতে করে অনেক বেশি পরিমাণ আলো পড়ে। তাহলে বিজ্ঞানী কি দিতে পারছেন, দেখো অনেক বেশি পরিমাণে আলো ফেললে কি হয়, খেয়াল করে দেখো অর্থাৎ এই যে এটা হলো আমরা বলছি অ্যানোড পটেনশিয়াল, এটা বলছি রিটার্ডিং পটেনশিয়াল। অর্থাৎ এখন তুমি মনে করো একাধিক লাইটের আলো ফেললা, তাহলে দেখা যায় যে এই যে স্যাচুরেশন কারেন্ট আমি একটু আগে বললাম, যেটা স্যাচুরেশন কারেন্ট ছিল, এবার সেই স্যাচুরেশন কারেন্টের মানটা বেড়ে গেছে। দেখো এখানে দেখানো হয়েছে I3 মনে করো ইন্টেন্সিটির আলো ফেলা হয়েছে, এবার ইন্টেন্সিটিটা বাড়ানো হয়েছে I2 তে, বাড়ানো হয়েছে I1 এ। দেখা যাচ্ছে যে এই যে আমার ফটো ইলেকট্রিক কারেন্টের যে মান, সেটা কিন্তু এই লেভেলে ছিল I3 তে, I2 তে কিন্তু লেভেল দেখো উপরে উঠে গেছে, I1 এ কিন্তু আরো উপরে উঠে গেছে। অর্থাৎ আমি ইন্টেন্সিটির মানটা যত বাড়াচ্ছি ততই কিন্তু আমার এই স্যাচুরেশন কারেন্টের মানটা বেড়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো
ভিন্ন ভিন্ন ইন্টেন্সিটি প্রয়োগ করা সত্ত্বেও যদি আমি কম্পাঙ্কটা একই রাখি, অর্থাৎ আমি এটা কিন্তু এই তিনটা ইন্টেন্সিটির কথা উদাহরণ দিলাম, যেটা আমি সেটা সবগুলো কিন্তু F1 কম্পাঙ্কের আলো। আর তুমি যে লাইটের আলো ফেলছো, লাইট আমার ওটাই, শুধু তুমি একবার 2টা লাইট ফেললা, একবার 3টা লাইট ফেললা, এবার তুমি ইন্টেন্সিটি বৃদ্ধি করলা। দেখা যাচ্ছে আমি যদি রিটার্ডিং পটেনশিয়াল প্রয়োগ করি, অর্থাৎ আমি যদি এই প্রান্তটা পজিটিভে যুক্ত করে নেগেটিভ যুক্ত করে আমি যদি উল্টা ভোল্টেজ প্রয়োগ করি, দেখা যায় তারা প্রতিবারই নির্দিষ্ট ভোল্টেজে এসে স্টপ হয়ে যায়। তাহলে তুমি খেয়াল করো, আমি যখন দেখতে পাচ্ছি আমার স্যাচুরেশন কারেন্ট মনে করো কথা 10 অ্যাম্পিয়ার, উল্টা ভোল্টেজ প্রয়োগ করলে যদি আমার সেটা 100 ভোল্টেজে থেমে যায়, স্যাচুরেশন কারেন্ট 20 অ্যাম্পিয়ার হলেও উল্টা ভোল্টেজ 100 ভোল্ট প্রয়োগ করলে থেমে যায়, স্যাচুরেশন কারেন্ট 30 অ্যাম্পিয়ার হলেও উল্টা ভোল্টেজ কিন্তু আমার 20 ওই 100 প্রয়োগ করলে থেমে যায়। তার মানে স্যাচুরেশন কারেন্ট ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও, অনেক বেশি বেশি কারেন্ট পাওয়া সত্ত্বেও, আমি উল্টা ভোল্টেজ রিটার্ডিং পটেনশিয়াল আমি যতই প্রয়োগ করি না কেন, সবসময় ওই একই ভোল্টেজ প্রয়োগ করলে কেবলমাত্র ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায়। এইটা বিজ্ঞানীদের মাথা ঘুরে গেল। অর্থাৎ কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমি যদি এখন এদের লাইট ইন্টেন্সিটি বৃদ্ধি করি, তাহলে যে ইলেকট্রন গুলো এপাশে আসছিল সেই ইলেকট্রন গুলোকে থামাতে যদি আমরা সবসময় 100 ভোল্ট প্রয়োগ করলে হয়, তাহলে বলতে পারি আমরা বেশি বেশি ইন্টেন্সিটি প্রয়োগ করা সত্ত্বেও ইন্টেন্সিটি বৃদ্ধি করছি। দেখা যায় যে ইলেকট্রনিক গতিশক্তির কোনো বৃদ্ধি হয়নি, কারণ 100 ভোল্ট এখানে যদি আমি প্রয়োগ করি, উদাহরণ দিলাম 100 ভোল্ট মানে ধরো V0 প্রয়োগ করা মানে এখানে উল্টো শক্তি হলো EV0 প্রয়োগ করা। তাহলে V0 যদি আমার ফিক্সড হয়ে যায়, তাহলে এই যে শক্তি ভোল্টেজের যে EV0টা সেম হওয়া মানে তাহলে ইন্টেন্সিটি বৃদ্ধি করা সত্ত্বেও কোনো ইলেকট্রনের গতিশক্তি কিন্তু EV0 সে বেশি হতে পারেনি। অর্থাৎ ইন্টেন্সিটি বৃদ্ধি করা সত্ত্বেও ইলেকট্রনের ইন্টেন্সিটি ফিক্সড ছিল। কিন্তু আমরা কি দেখেছি, লাইট ফ্রিকোয়েন্সি খেয়াল করে দেখো, আমরা যখন লাইট ফ্রিকোয়েন্সি F1 F2 F3 দেখেছি, F1 দেখো লাইট ফ্রিকোয়েন্সি আমি ধরো এটা মনে করি F1 F2 F3 তে যখন যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখেছি, দেখো যে এখানে খেয়াল করো রিটার্ডিং পটেনশিয়াল V1 V2 V3, অর্থাৎ রিটার্ডিং পটেনশিয়াল দেখো এটা যদি V1 বলো, তাহলে এইটার জন্য রিটার্ডিং পটেনশিয়াল কিন্তু দেখো কি হচ্ছে বেশি লাগছে, এটার জন্য কিন্তু আরো বেশি লাগছে। তার মানে বলতে পারি আমরা এই অবস্থায় ইলেকট্রন ইন্টেন্সিটি কাইনেটিক কিন্তু এটা, আর এই অবস্থায় কিন্তু কাইনেটিক এটা। তার মানে লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে ইলেকট্রন ইন্টেন্সিটি বাড়ে, আর লাইট ইন্টেন্সিটি বৃদ্ধি করলে কাইনেটিক এনার্জির কোনো বৃদ্ধি হয় না। কথাটি আমি আরেকবার বলছি, কম্পাঙ্ক বৃদ্ধি করলে দেখো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু লাইট ইন্টেন্সিটি বৃদ্ধি করলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায় না। এই এক্সপেরিমেন্ট করার পরে বিজ্ঞানীদের মাথা ঘুরে গেছে, তারা আর কোনোভাবেই ক্লাসিক্যাল ওয়েভ থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করতে পারছে না। কেন ব্যাখ্যা করতে পারছে না সেদিকে তাকাও। আমরা বলছি যে V সমান F ল্যামডা, তার মানে খেয়াল করে দেখো যে আমি যদি কম্পাঙ্ক যদি বৃদ্ধি করি, ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি করি, তাহলে ল্যামডা আমার কমার কথা। ল্যামডা যদি কমে তাতে তো ইলেকট্রনিক গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কথা না, কিন্তু ইলেকট্রনিক গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। এইটা এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু দেখা হতে পারেনি। দেখো, কারণ আমি এখানে একটা সূত্র দিয়েছি তোমাদেরকে, খেয়াল করো এখানে একটা সূত্র দিয়েছি। দেখো আমাদের সাধারণ যে ওয়েভ থিওরি, ক্লাসিক্যাল যে ওয়েভ থিওরি তো বা ক্লাসিক্যাল ফিজিক্স এর মতে, অর্থাৎ চিরায়ত পদার্থবিজ্ঞানের মতে, যে লাইট ইন্টেন্সিটি সেটা সূত্র হলো দেখো 2π² A²(ρV). অর্থাৎ তুমি যদি এটা ওয়েভ চিন্তা করো, ধরো আমি লাইটকে ওয়েভ চিন্তা করলাম,
তাহলে আমার কিন্তু এইটা হলো অ্যামপ্লিটিউড, অর্থাৎ লাইটের ইন্টেন্সিটি বৃদ্ধি করা মানে হলো এই যে অ্যামপ্লিটিউড বৃদ্ধি করা। খেয়াল করো, অর্থাৎ এই লাইটের শক্তি বৃদ্ধি করব কিভাবে? আমি শক্তি বৃদ্ধি করা হলো অ্যামপ্লিটিউডের বৃদ্ধি করা। অ্যামপ্লিটিউডের বৃদ্ধি না করলে কিন্তু শক্তি বৃদ্ধি হয় না। তার মানে আমি যদি আলোর ইন্টেন্সিটি বৃদ্ধি করি তাহলে তো আমি অবশ্যই অ্যামপ্লিটিউড বৃদ্ধি করেছি, তাহলে আমি কি করেছি? ওয়েভের শক্তি বৃদ্ধি করেছি। আবার খেয়াল করো, আমরা বলছি একটা টর্চ লাইট ফেলার পরে দুইটা টর্চ লাইট ফেলেছি, অর্থাৎ আমি যে ইন্টেন্সিটি বৃদ্ধি করেছি, ইন্টেন্সিটির সাথে দেখো অ্যামপ্লিটিউডের সম্পর্ক স্কয়ার। তাহলে ইন্টেন্সিটি বৃদ্ধি করা মানে কিন্তু আমি অ্যামপ্লিটিউড বৃদ্ধি করেছি, আর অ্যামপ্লিটিউড বৃদ্ধি করা মানে কিন্তু আমি কি করেছি? এই যে এনার্জি বৃদ্ধি করেছি। তাহলে বিজ্ঞানের কি জানে? বিজ্ঞানীরা ক্লাসিক্যাল ফিজিক্সের মতে তারা জানে যে ইন্টেন্সিটি বৃদ্ধি করা মানে হলো শক্তি বৃদ্ধি করা। তাহলে শক্তি যদি বৃদ্ধি করাই হয়, তাহলে শক্তি বৃদ্ধি করলে আমরা কেন শক্তি বৃদ্ধি করলে, এই যে শক্তি বৃদ্ধি করলে, ইন্টেন্সিটি শক্তি বৃদ্ধি করলে কেন ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় না? এইটাই তারা মুশকিলে পড়ে গেছে। এই ব্যাখ্যাটা কিন্তু তারা করতে পারেনি। তাহলে তারা কি কি ব্যাখ্যা করতে পারেনি খেয়াল করে দেখো। তারা প্রথমে ব্যাখ্যা করতে পারেনি যে আলো ফেললেই যে এখান থেকে ইলেকট্রিসিটি মুক্ত হয়, ফটো ইলেকট্রনিক ঘটনাটি একটি তাৎক্ষণিক প্রক্রিয়া নিয়ে তারা ব্যাখ্যা করতে পারছে না। কারণ দেখো, আলো ফেললাম মানে আমি আলোর একটা ওয়েভ ফেললাম, ওয়েভ ফেললে সঙ্গে সঙ্গে ইলেকট্রন মুক্ত হবে এটা চিন্তাই করতে পারে না বিজ্ঞানীরা। তুমি যেন চিন্তা করো, দেখো আমরা যদি পানি গরম করি, তাহলে চুলাতে পানি দিয়ে যদি তুমি হিট দাও, তাহলে কি সঙ্গে সঙ্গে কি পানি গরম হয়ে উপরে ওঠা শুরু করে? না, কিছু সময় লাগে। তো তাহলে এখানে আলো ফেললে, অর্থাৎ শক্তি ফেললে যদি ইলেকট্রন মুক্ত হয়, তাহলে সেটি সময় লাগার কথা, খেলা মাত্রই পাওয়ার কথা না। এটা ব্যাখ্যা করতে পারেনি। দ্বিতীয় কি ব্যাখ্যা করতে পারেনি? যে ইন্টেন্সিটি বৃদ্ধি করলে কেন ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় না? কারণ বিজ্ঞানের মানে ইন্টেন্সিটির সাথে কিন্তু ওয়েভের শক্তির সম্পর্ক। হ্যাঁ, ইন্টেন্সিটির সাথে কিন্তু ওয়েভের শক্তির সম্পর্ক। আমরা দেখলাম যে এর সাথে কিন্তু এই এস স্কয়ার অ্যামপ্লিটিউডের সম্পর্ক, আবার ওয়েভের যে শক্তি অর্থাৎ একটা তরঙ্গের যে শক্তি তার সাথেও কিন্তু এস স্কয়ারের সম্পর্ক রয়েছে। অর্থাৎ ইন্টেন্সিটি বৃদ্ধি করা মানে স্কয়ার বৃদ্ধি করা, আর স্কয়ার বৃদ্ধি করা মানে কিন্তু শক্তি বৃদ্ধি করা। তো শক্তি বৃদ্ধি করলে কেন ইলেকট্রনগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে না? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইন্টেন্সিটি বৃদ্ধি করা সত্ত্বেও কিন্তু কোনো ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে কেন ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাচ্ছে? কারণ ফ্রিকোয়েন্সির সাথে তো তরঙ্গের সম্পর্ক, আর তরঙ্গের সাথে কোনো সম্পর্কই নাই। দেখো খেয়াল করো, আমরা খেয়াল করি, দেখো তরঙ্গের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে এর সাথে এখানে তরঙ্গের কোনো রাশি আছে? নেই। এই সমস্যাগুলো বিজ্ঞানীরা পড়লেন। তাহলে ব্যাখ্যাগুলো কি কি আমি দেখে নিই, একটু খেয়াল করো। এখানে যদি আমরা দেখি, এই যে তাৎক্ষণিক ঘটনা তারা ব্যাখ্যা করতে পারেনি, আলোর তীব্রতার সাথে ফটো ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় না তা তারা ব্যাখ্যা করতে পারলো না। আর কম্পাঙ্ক বৃদ্ধিতে ফটো ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়, এইটাও যে তারা পেল কেন, এই ব্যাখ্যাটা তারা করতে পারে। এত শত ব্যর্থতার মাঝে এটা কিন্তু ঘটনা 1905 সালে। দেখো 1905 সালে কিন্তু নোবেল পুরস্কার পেল বিজ্ঞানী লেনার্ড। তাহলে 5 সালের একটু আগে ঘটনা, বিজ্ঞানী লেনার্ড কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছিল। দেখো তুমি যদি খেয়াল করো, বিজ্ঞানী লেনার্ড যে এই এক্সপেরিমেন্টটা করেছিল, দেখো কত সালে, এই এক্সপেরিমেন্ট করেছিল 1902 সালের মধ্যে তিনি এক্সপেরিমেন্টগুলো করেছিলেন। এখন তোমরা এটুকু জানো যে 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। তো ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানী কিন্তু আইনস্টাইন পরবর্তীতে তিনি কিন্তু এই ব্যাখ্যাগুলো প্রদান করে। তো সেদিকে আমরা যাচ্ছি, তার আগে আমি কয়েকটার সঙ্গে একটু বলে নিই তোমাদের। দেখো এখানে আরো কয়েকটা ব্যর্থতা ছিল। সূচন কম্পাঙ্কে কেন আমরা আলো পাচ্ছি? আবার ফটো তড়িৎ ক্রিয়ায় তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন? তাপমাত্রা বাড়লে আমরা জানি যে, তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে নিই, তোমরা
এক্স রে পড়াশোনা করেছো তারা জানো যে এইরকম একটা ফিলামেন্ট থাকে এক্স রে প্রোডাকশনের ঘটনায়, সেই ফিলামেন্টে এখানে কিন্তু ভোল্টেজ প্রয়োগ করা হয়, এখানে কিন্তু ভোল্টেজ প্রয়োগ করা হয়। ভোল্টেজ প্রয়োগ করলে তো এই ফিলামেন্টটা গরম হয়ে যায়, তখন কিন্তু এখানে ইলেকট্রন গুলো মুক্ত হয়। তো আরেকটা হাই ভোল্টেজ প্রয়োগ করে কি করা হয়, হাই ভোল্টেজ প্রয়োগ করে এই ইলেকট্রন গুলোকে এই পাশে নিয়ে এসে এটাকে আঘাত করলে কিন্তু আমরা এখান থেকে এক্স রে পাই। তো আমি ওদিকে যাচ্ছি না। তো এই যে ভোল্টেজ প্রয়োগ করে ফিলামেন্টকে গরম করে কিন্তু ইলেকট্রন মুক্ত করা হয়, তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনায় কেন তাপমাত্রার উপর নির্ভরশীল হবে না, এইটাও বিজ্ঞানীরা সমস্যায় পড়ে গেছেন। তারপরে আমি ধরো সূচন কম্পাঙ্কের নিচে আলো ফেললে কিন্তু আমরা ইলেকট্রন পাচ্ছি না, অর্থাৎ নির্দিষ্ট কম্পাঙ্কের নিচে পাচ্ছি না। কিন্তু বিজ্ঞানী চিন্তা করলেন যে আলো ফেললাম, হয়তো কিছু সময় পরে হলেও ইলেকট্রন মুক্ত হবে, কারণ আমরা যদি অনেকক্ষণ ধরে পানি গরম করতে দেই কিন্তু হিটটা খুব বেশি দেয়নি, অল্প করে চুলাটা গরম করেছি, তুমি কি দেখো না অনেক সময় পরে পানিটা গরম হয়ে যায়। হয়তো তুমি যদি চুলায় হিটটা বেশি দাও তাহলে কি হয়, দ্রুত গরম হয়, আর আস্তে করে দিলে ধীরে ধীরে গরম হয় বা সময় বেশি লাগে। তাহলে বিজ্ঞানী চিন্তা করলেন যে আমি যদি কম ভাগে আলো ফেলি, আমাদের শক্তি কমও হয়, তবুও তো ইলেকট্রন মুক্ত হওয়ার কথা, হয়তো সময় বেশি লাগতে পারে, কিন্তু মুক্ত হয়ই না কেন, আর নির্দিষ্ট কম্পাঙ্কের উপরে গেলে মুক্ত হয় কেন, এই ব্যাখ্যাগুলো বিজ্ঞানীরা করতে পারছিলেন না। তো পরবর্তীতে এখন দেখো আমি এখানে কয়েকটা সংজ্ঞা তোমাকে দিয়েছি, যে সংজ্ঞাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা দেখো সম্পৃক্ত প্রবাহ আমরা কি বলেছি, যে ওই যে নির্দিষ্ট বিভব পার্থক্য বাড়াতে থাকলে আমরা কিন্তু ফটোইলেকট্রিসিটি বৃদ্ধি পাই। তো কিন্তু বিভব পার্থক্য বাড়াতে থাকলে যে এটা বাড়তেই থাকবে এমনটা না, নির্দিষ্ট তড়িৎ প্রবাহের চেয়ে আর বাড়ে না। এই নির্দিষ্ট তড়িৎ প্রবাহকে আমরা বলছিলাম সম্পৃক্ত প্রবাহ, ইংলিশে বলি আমরা স্যাচুরেশন কারেন্ট। আর পটেনশিয়াল স্টপিং পটেনশিয়াল বা বাংলা বলা নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবটা হলো কি, আমাদের রিটার্ডিং পটেনশিয়াল, তো নেগেটিভ পটেনশিয়াল যদি বৃদ্ধি করতে থাকে, একটা সময় আর ইলেকট্রন এই পাশে তোমার অ্যানোডে আসতেই পারে না, ফলে দেখা যায় যে তোমার কোনো প্রকার তড়িৎ প্রবাহ হয় না, কমতে কমতে একেবারে শূন্য হয়ে যায়। সেই প্রবাহকে, সেই বিভব পার্থক্য আমরা বলছি নিবৃত্ত বিভব পার্থক্য। অর্থাৎ রিটার্নিং পটেনশিয়াল বাড়াতে থাকলে একসময় ইলেকট্রিসিটির পরিমাণ শূন্য হয়ে যায়, ফটোইলেকট্রিসিটির পরিমাণ শূন্য হয়ে যায়। এই যে বিভব দ্বারা ফটোইলেকট্রিসিটি শূন্য করা হয়, সেই বিভবকে হচ্ছে নিবৃত্তি বিভব। তো আমরা বলেছিলাম যে V0 যদি প্রয়োগ করো স্টপিং পটেনশিয়াল হিসেবে, তার অর্থ হলো উল্টা দিকে তুমি EV0 শক্তি প্রয়োগ করেছো। তো এই EV0 শক্তি প্রয়োগ করে যদি আমি সর্বোচ্চ শক্তি সম্পূর্ণ কোন ইলেকট্রনকে থামিয়ে দেই, তাহলে সেই ইলেকট্রনের গতিশক্তি যদি আমি ধরি K ম্যাক্সিমাম, তাহলে অবশ্যই আমরা বলতে পারি K ম্যাক্সিমাম সমান EV0। তা সেই ইলেকট্রনের বেগ যদি হয় হাফ এম ভি স্কোয়ার, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার সমান হলো EV0। তাহলে কিন্তু আমরা এরকম একটা সম্পর্ক নিয়ে আসতে পারি যে এইখানে ভিটা হলো ইলেকট্রন, যেটা ফটো ইলেকট্রন তার বেগ, আর এই V0 কে বলছি মানে স্টপিং পটেনশিয়াল, আর এম তো ইলেকট্রনের ভর, ই তো আমরা জানি চার্জ। তো এই সমীকরণ কিন্তু গাণিতিকের জন্য প্রয়োজন হবে। তো আমি পরের অংশে আসি। দেখো আমরা সূচন শক্তি বা আমরা যেটাকে বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হলো কার্যাপেক্ষক। দেখো এখানে আমরা এই সংজ্ঞাটায় আসবো। এই সংজ্ঞাটা কিভাবে আসবো, আমি এই সংজ্ঞাটা আমরা ব্যাখ্যা করব মূলত একটু পরে। আমি আগে এতে আসি, আইনস্টাইনের যে ব্যাখ্যা সেখানে আমরা আসি। দেখো আইনস্টাইন কি বললেন, আইনস্টাইন বললেন যে লাইট কনসিস্ট অফ টিনি প্যাকেট অফ এনার্জি নোন অ্যাজ ফোটন, অর্থাৎ আলো গুলা ছোট ছোট ক্ষুদ্র প্যাকেটের শক্তির যে প্যাকেট। মনে করো এখানে মেটালের উপর আলো এসে পড়ছে, কিন্তু এই আলো পড়া মানে বিজ্ঞানী আইনস্টাইন বলছেন যে এখানে শক্তির ছোট ছোট প্যাকেট এসে পড়ছে, যেগুলোকে আমরা বলবো ফোটন। তো ফোটন, এই ফোটনের যে শক্তি, সেই শক্তির যে পরিমাণ, এটা কিন্তু বলছে আমরা E সমান hf। তুমি মনে করো যে একটা আলো ফেললা যার কম্পাঙ্ক হলো f, তাহলে তার প্যাকেটে শক্তি হবে hf। কিন্তু তুমি মনে করো এবার f1 এর পরিবর্তে তুমি কি করছো, এবার hf2 কম্পাঙ্কের আলো ফেলছো, তাহলে কিন্তু দেখা যাবে এবার এই প্যাকেটগুলো কিন্তু বড় বড় হবে, কারণ এবার কিন্তু তুমি কম্পাঙ্ক বাড়াইছো, মানে
ওই যে ক্ষুদ্র প্যাকেট বলা হচ্ছে সেই ক্ষুদ্র প্যাকেটগুলোর শক্তি বেশি। বুঝতে পারছো? মনে করো যে তোমার যেমন বাংলাদেশ ধরো দুর্যোগ প্রবণ এলাকায় এটা প্যাকেট বিতরণ করলো, আর জাতিসংঘতে প্যাকেট বিতরণ করা হলো। তো প্যাকেটটা খোলা যাবে না, প্যাকেট একজনকে দিতে হবে। তো বাংলাদেশের প্যাকেট গুলো কিন্তু ছোট ছোট, জাতিসংঘের প্যাকেট গুলো বড় বড়। তো এখন একই বিভিন্ন অর্গানাইজেশন হয়ে গেলে কিন্তু প্যাকেটের মানটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো তেমন এই কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে কিন্তু আমাদের শক্তি মানটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো বিজ্ঞানী আইনস্টাইনের মতে এই মেটালের উপর যে আমি আলো ফেলছি, সে আলো ফেলা মানে হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র ফোটনের সমষ্টি ফেলা। এই ফোটনের সমষ্টি, এক একটি ফোটনের শক্তি হলো ই সমান এইচ এফ, সেটাই বলা হয়েছে এখানে ই সমান এই যে এইচ এফ। তো এই আলোটা যখন আমরা ফেলছি তখন যে ইলেকট্রন গুলো মুক্ত হচ্ছে, এখান থেকে যে ইলেকট্রন গুলো আমার এখান থেকে যে ইলেকট্রন গুলো মুক্ত হচ্ছে, সেই ইলেকট্রন গুলো কিন্তু মুক্ত হতে মিনিমাম একটি শক্তির প্রয়োজন, সেটাকে বলা যায় কার্যাপেক্ষক। সেটাকে আমরা এই যে ফাই সমান এইচ এফ জিরো দিয়ে প্রকাশ করব। অর্থাৎ আমি যদি কোনো রকমের মুক্ত হয় একটি ইলেকট্রন যে কম্পাঙ্কে, সে কম্পাঙ্ক বলছি এফ জিরো। তো তাহলে এফ জিরো কম্পাঙ্কের শক্তি কত হচ্ছে এইচ এফ, যেহেতু শক্তি সূত্র, তাহলে এইচ এফ জিরো। তাহলে এইচ এফ জিরো পরিমাণ শক্তি কিন্তু কমপক্ষে প্রয়োজন এই মেটালকে মুক্ত করতে। এই শক্তিকেই বলছি আমরা কার্যাপেক্ষক, ইংলিশে বলা হয় ওয়ার্ক ফাংশন। অর্থাৎ আমি যদি বড় প্যাকেটে আলো ফেলি কিন্তু আমার মিনিমাম এইচএফ জিরোর যে পরিমাণ সেটা এইখানে ব্যয় হবে, তারপরে যেটুকু এক্সেস থাকবে সেটুকু নিয়ে কিন্তু ইলেকট্রনটা গতিশীলতা লাভ করবে। উদাহরণস্বরূপ মনে করো তুমি এখানে যে প্যাকেটগুলো ফেলছো সেই প্যাকেটগুলোর শক্তি হলো মনে করো 10 ইলেকট্রোভোল্ট, 10 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে মনে করো মিনিমাম আমার 6 ইলেকট্রোভোল্টের প্রয়োজন হয়, তাহলে 6 ইলেকট্রোভোল্ট ব্যয় হবে। আর এই ইলেকট্রন যেটা গতিশীলতা লাভ করলো তার শক্তি হবে 4 ইলেকট্রোভোল্ট, 4 ইলেকট্রোভোল্ট, 4 ইলেকট্রোভোল্ট। তো বিজ্ঞানী আইনস্টাইন আর ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে তফাৎটা কি ছিল? বিজ্ঞানী আইনস্টাইন চিন্তা করলেন যে এই আলো যে ফেলা হয় এই আলোটা ওয়েভ না, এই আলোটা হলো বিভিন্ন ফোটনের, অসংখ্য ফোটনের সমষ্টি। অর্থাৎ এই ফোটন, একটি ফোটন শুধুমাত্র একটি ইলেকট্রনের সাথে কলিশন ঘটবে, পুরো মেটালের সাথে কলিশন ঘটবে না। আর আগেকার বিজ্ঞানের চিন্তা করতো যে ওয়েভ মানে হলো এটা আশেপাশের সকল অঞ্চলকে আলোড়িত করবে। দেখো তুমি যখন কথা বলো সেই কথাটি কিন্তু একদিকে যায় না, চারিদিকে যায়। তুমি যদি পানিতে একটা ঢিল ফেলো সেই ঢেউটা কিন্তু একদিকে যায় না, চারিদিকে যায়। তো বিজ্ঞানীদের চিন্তা ছিল যে আলো হলো ওয়েভ, তাহলে ওয়েভ হলে কি হবে, এটা চারিদিকে ছড়িয়ে যাবে। তাহলে একটি ওয়েভ যদি চারিদিকে শক্তি ছড়িয়ে দেয় তাহলে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হবে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বললেন না, তিনি বললেন যে এখানে আলো ফেলা মানে হলো ফোটনের সমষ্টি ফেলা। আর এই এক একটা ফোটন এক একটা ইলেকট্রনকে কলিশন করবে, সংঘর্ষ লিপ্ত হবে। অর্থাৎ একটা ইলেকট্রনের শক্তি, একটা ফোটনের শক্তি একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেই ফোটনের শক্তি যদি কি হয় এইচ এফ এর বেশি হয়, আমি ধরে নিলাম সেটা হলো এইচ এফ, তাহলে সেই এইচ এফ মানে হলো 10 ইলেকট্রোভোল্ট, এর সামান্য পরিমাণ শক্তি ধরো এইচ এফ জিরো ব্যয় হবে ওই ইলেকট্রনকে মুক্ত করতে। আর বাকি যেটুকু শক্তি থাকলো সেটা হলো হাফ এম ভি স্কোয়ার, মানে ওই ইলেকট্রনের গতি শক্তি। তো তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? সমীকরণ দাঁড়ালো ই সমান কে ম্যাক্সিমাম প্লাস ফাই। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে ই বিয়োগ হলো ফাই সমান সমান কে ম্যাক্সিমাম, মানে ফোটনের শক্তির থেকে আমরা কার্যাপেক্ষক বাদ দিলে যেটুকু থাকে সেটাই হলো ইলেকট্রনের গতি শক্তি কে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। কে ম্যাক্সিমাম কেন বলা হচ্ছে? কোনো কোনো ইলেকট্রনের শক্তি কিন্তু তার চেয়ে কমও হতে পারে। কারণ তুমি এই যে এখানে তুমি এটা নিউক্লিয়াস আর এখানে হলো শেল, এই শেলে ইলেকট্রন আছে 2টা, তো এই শেলে মনে করো আছে 8টা। তো এখন এই যে আলো এসে দেখা যাচ্ছে যে এই ফোটন এসে তোমার এই ইলেকট্রনকে আঘাত করলো, এক ফোটন সে এই ইলেকট্রনকে আঘাত করলো, আর একটা ফোটন সে এই ইলেকট্রনকে আঘাত করলো। তো বিষয় দুটো কিন্তু একরকম না। দেখো এই ফোটন যদি এখানে এসে আঘাত করে তাহলে এই ইলেকট্রন কিন্তু মুক্ত হতে একটু শক্তি, এই ইলেকট্রন মুক্ত হতে যে শক্তি গ্রহণ করবে, তো ফলে দেখা যাবে এই ইলেকট্রনটা কিন্তু খুব বেশি এনার্জি থাকবে না। আর এই ইলেকট্রনকে মুক্ত তুমি করলা এই ফোটন দ্বারা, ইলেকট্রনের যেহেতু কম প্রয়োজন, ফলে এই ইলেকট্রনটা কিন্তু কি হবে, খুব সহজে মুক্ত হয়ে অনেক বেশি এনার্জি নিয়ে কিন্তু এখান থেকে
বেরিয়ে আসবে। এটাকেই বলছি আমরা কোনো কোনো ইলেকট্রনের শক্তি কম হবে, কোনো কোনো ইলেকট্রনের শক্তি বেশি হবে। তো বাইরের সাইডে ইলেকট্রন গুলো যখন মুক্ত হবে তার শক্তি কিন্তু বেশি হবে, আর ভেতরের সাইডে ইলেকট্রন যখন মুক্ত হবে তার শক্তি কিন্তু কম হবে। এই জন্য এটা বলছে কে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চিন্তা করা হয়েছে HF0 কে বিবেচনা করে, এর কম হতে পারে কিন্তু এর চেয়ে বেশি হবে না। তো এখন দেখো এই সমীকরণটাকে আমরা এভাবে পরিবর্তন করতে পারি, HF এর জায়গায় HC ভাগ ল্যামডা, কারণ আমরা জানি ভীষণ F ল্যামডা, তো ভীষণ C ল্যামডা বা C সমান হলো F ল্যামডা। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি কি যে F সমান তাহলে C ভাগ ল্যামডা, তাহলে এটা কি বলছে C ভাগ ল্যামডা 0 হবে স্কয়ার। তাহলে এইটা যদি F0 হয় সূচন কম্পাঙ্ক, তাহলে এটা হবে কিন্তু সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্কের সঙ্গে আমরা বলবো যে মিনিমাম বা কমপক্ষে যে কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন মুক্ত হয় সেটাকে আমরা বলছি সূচন কম্পাঙ্ক। আর এটাকে বলবো কিন্তু সবচেয়ে কম বলবো না, এটাকে বলবো সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো ফেললে ইলেকট্রন মুক্ত হয় তাকে বলছি আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো এটাও সূচন মানে থ্রেশহোল্ড, এটাও থ্রেশহোল্ড, কিন্তু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি বাড়ালে শক্তি বাড়ে, আর তরঙ্গের ক্ষেত্রে কিন্তু তরঙ্গ বাড়ালে শক্তি বরং কমে, এই কারণে কিন্তু সংখ্যাটা এরকম হবে। তো আমরা এখন দেখো এরপরে আমরা এখানে যে সংখ্যাগুলো বলেছি এই কথাগুলো এর মধ্যে উল্লেখ করেছি। তো আশা করি তোমরা নিজেরা বুঝতে পেরেছো। তো আমি ডিটেলস ব্যাখ্যা করলাম এখানে। তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো সকলে, শেষ করছি, আল্লাহ হাফেজ।